চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা টুটুল চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। সকালে আমি খুব বেশি ভালো থাকি এবং আপনাকে পেয়ে আমাদের সকালটা আরো সুন্দর হয়ে গেছে। বাহ। আচ্ছা, শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে এবং আমরা আগামীতে আর নতুন কি কাজ পাচ্ছি আপনার কাছ থেকে, এবং এখন আর কি কি কাজ আমরা টিভি স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছি? কাজের কথা বললেই তো কষ্ট লাগে। আসলে এত বেশি স্বপ্ন দেখি, এত বেশি কাজ করার ইচ্ছে হয়, কিন্তু ব্যস্ততা এবং সমসাময়িক অবস্থা সব কিছু মিলিয়ে তো ওই রকম কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারছি না। তারপরে টিভি সিরিয়াল করছি, সিঙ্গেল নাটক করছি, মুভি করার একটা পরিকল্পনা করছি। আচ্ছা। এবং আন্তর্জাতিকভাবে যাতে স্বনামধন্য হয় কিছু শর্ট ফিল্ম নিয়ে কাজ করার স্বপ্ন দেখছি। আবার ইউটিউব প্ল্যাটফর্ম নিয়েও কাজ করছি টুকটাক। এই সব কিছু মিলেই আছে আর কি। আচ্ছা, বেশ। আপনি আপনার মিডিয়াতে ক্যারিয়ারটা শুরু করেছিলেন কি দিয়ে, এবং এই যে মিডিয়াতে আসবেন বা অভিনয় করবেন এবং অভিনয়টাকেই বাই প্রফেশনালি নেবেন, এরকম চিন্তা ভাবনা এসেছে কিভাবে? আসলে চিন্তাগুলো আস্তে আস্তে আসছে, যুগের সাথে সাথে এসছে। আমি যে অভিনয় করব এটা কখনো মাথায় ছিল না। আমার স্বপ্ন ছিল আমি রাজনীতি করব। আচ্ছা। হ্যাঁ, রাজনীতি করব। তো রাজনীতি করতে হলে তো কি করা যায়? তো রাজনীতি দেশ সেবা। দেশ সেবার অনেকগুলো ওয়ে আছে, যে সরাসরিও রাজনীতি করা যায়, আবার শিল্প সংস্কৃতির মধ্য দিয়েও রাজনীতিটা করা যায়, দেশ সেবা করা যায়, মানুষকে সচেতন করা যায়, দেশপ্রেমিক বানানো যায়। ওই রকম একটা সংগঠন আমি পেয়ে গেলাম, গণছায়া নামে। যে ওই সংগঠনে যদি আমি কাজ করি, সেখানে জনগণের জন্য নাটক করা হয়, মানুষের মুক্তির কথা বলে, বিপ্লবের কথা বলে। তখন আমি সংগঠনে যে এই অভিনয় পথনাটক শুরু করলাম। আচ্ছা। পথনাটক সেই সময় যখন ছোট ছিলাম তখন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা পথনাটক করেছি। শিল্পটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য আমি শিল্প চর্চাটা শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীকালে ওই সময় স্বৈরাচারের পতন হলো, দেশের অবস্থা পরিবর্তন হলো। আমিও পথনাটক থেকে সরে এসে থিয়েটার স্কুলে জয়েন করলাম। থিয়েটার স্কুল থেকে স্ট্যামফোর্ডে অভিনয়ের উপরে, অ্যাক্টিংয়ের উপরে এবং উপর ডিরেকশনের উপরে কাজ করলাম। তখন আস্তে আস্তে টেলিভিশনে চলে গেলাম। তখন মনে হলো বাহ, এই পর্দাতেও কাজ করা যায়, কিন্তু এটা আসলে লক্ষ্য ছিল না। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি যে যারা অভিনেত্রী আছেন তারা কিন্তু আস্তে আস্তে অভিনয় জগৎ থেকে রাজনীতিতেই যুক্ত হয়েছেন। সো আপনার যেহেতু আগে থেকে ইচ্ছে ছিল, তারপর আপনি অভিনয়ে যুক্ত হয়েছেন, সো আপনার ভবিষ্যতে কি আর সম্ভাবনা আছে কিনা, আপনাকে কি রাজনীতিতে দেখতে পারবো কিনা? না, সম্ভাবনা খুবই কম। আমি মনে করি রাজনীতি হচ্ছে সবচাইতে কঠিন একটা কাজ, এবং অনেক বেশি দেশপ্রেমিক হওয়া দরকার, অনেক বেশি অনেস্ট হওয়া দরকার, এবং অনেক বেশি ডেডিকেশন থাকা দরকার, ধৈর্য থাকা দরকার। আমাদের দেশে রাজনীতিটা, যারা রাজনীতি করে তারা আসলে রাজনৈতিক না, রাজনীতিক না হয়ে রাজনীতি করে, তো এটার একটা বিপত্তি আছে। এই জন্য আমি রাজনীতিটা করব না। যদি রাজনীতি করতে চাইতাম পুরোপুরি রাজনীতি করতাম। আচ্ছা, এবং আপনি আরেকটি কথা বলছিলেন যে আপনি সিনেমা নির্মাণের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে। সো শুরু করেছেন বা কতদূর এগিয়েছে কিনা, বা কি ধরনের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে আপনার? আমি তো ফিল্মের স্টুডেন্ট, যদিও আমি লেখাপড়া করছি অ্যাকাউন্টিং ঢাকা বিশ্ববিদ্যালয়তে, এবং তার সুবাদে আমি ব্যাংকে চাকরি করছি, কিন্তু পাশাপাশি আমি স্ট্যামফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে লেখাপড়া করেছি। তো আমার স্বপ্ন যে কালজয়ী ফিল্ম বানাবো। হ্যাঁ, আচ্ছা। তো আমি ছোটোখাটো কাজও শুরু করেছিলাম। এর মধ্যে আমরা একটা ফিল্ম বানিয়েছি, আমরা 2022 সালে সেটা মুক্তিও দিয়েছি, প্রচারও হয়ে 1 ইয়ারে গেছে, একেবারে হলে হয়েছে, রিলিজ হয়েছে। সেই মুভিটার নাম হচ্ছে আগামীকাল। তো আমরা আরও কিছু মুভি নিয়ে কাজ করব, এবং সেটা নিয়ে পরিকল্পনা চলছে। আচ্ছা, দেশ সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ কাজটা ভালোভাবে শুরু করতে পারবো। আমরা খুব প্রত্যাশা করছি আমরা ভালো কিছু কাজ উপহার পেতে চলেছি। আচ্ছা, মঞ্চ নাটক দিয়ে আপনার শুরুটা হয়েছে, আপনি থিয়েটার করেছেন, এবং সেখানে আসলে কতটুকু শিখতে পেরেছেন, এবং আপনার ওই শেখাটা পরবর্তীতে অভিনয়ের সেক্টরে কতটা হেল্প করেছে? একেবারে পুরোটাই বলা চলে। আমি বললাম প্রথম পথনাটক করেছি, তারপরে মঞ্চ নাটক করেছি। মঞ্চ নাটকে আমি থিয়েটার স্কুলে লেখাপড়া করেছি, 1 বছরে লেখাপড়া করেছি। তারপরে থিয়েটারে জয়েন করেছি, আব্দুল আল মাহমুদ স্যারের থিয়েটার করেছি, সেখানে কাজ করেছি। এবং থিয়েটার থেকে আমি থিয়েট্রিক বিহেভিয়ার, একজন শিল্পী কীরকম হবে সেগুলো শিখেছি, বিনয়টা শিখেছি, এবং পরিশ্রম করার বাসনা শিখেছি, এবং শিল্প চর্চার জন্য যে আসলে একটা প্রেম লাগে, একটা পাগলামি লাগে, এগুলো আমাকে থিয়েটার দিয়েছে। আচ্ছা, থিয়েটারে পরে নাটক থেকে পরে আবার চলচ্চিত্রে, এবং আপনি আবার চলচ্চিত্র নির্মাণের চিন্তা ভাবনা করছেন। তো সব মিলিয়ে যে জার্নিটা ছিল আপনার জীবনে শুরু থেকে এখন পর্যন্ত, প্রাপ্তির জায়গাটা কতটুকু এবং অভিজ্ঞতার জায়গাটা কেমন? প্রাপ্তি তো পুরোটাই, আমি যখন যেটা করি সেটাই প্রাপ্তি মনে করি।
আমার যেটা আমি কাজ করছি সেটা আমি ফেল হলেও আমি মনে হয় যে আমি অনেক আনন্দ পেয়েছি, পাশ হলেও মনে হয় আনন্দ পেয়েছি। অপ্রাপ্তির কিছু নেই। অপ্রাপ্তির কিছু না, আমি যখন কাজটা করি এটা আমি আনন্দ নিয়ে করি, এবং এটা আমার কাছে একটা এক ধরনের সাকসেস মনে হয়। আমার কাছে মানে অপ্রাপ্তি বা ব্যর্থতা নিয়ে আমার মাথায় কাজ করে না। আচ্ছা, সেই সাথে আপনি একজন গুণী অভিনেতা হওয়ার পাশাপাশি কিন্তু আপনি নিজের ব্যক্তির জীবনে অনেক প্রফেশনে নিজেকে নিয়োজিত রেখেছেন, এবং তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যেটা হয়তো বা অনেকেই জানেন না এবং অনেকেই জানেন, আপনি বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর হিসেবে আছেন এবং খুব সিনিয়র একজন পোস্টে। সো সেই বিষয় জায়গা থেকে যে এই যে অভিনয়ের পাশাপাশি আপনি একটা বাই প্রফেশনাল একটা কর্পোরেট জবে আছেন বা কর্পোরেট সেক্টরে আছেন, সেই জায়গাটার কীভাবে মেনটেন করা হয়, এবং তার পাশাপাশি আমরা কি ব্যাংকিং খাতের ব্যাপারে একটু জানতে চাই, বাট আসলে মেনটেন কিভাবে করা হয় সেটা আগে একটু জানতে চাই। এটা সহজ, মানুষ ইচ্ছে করলেই পারে। মানুষ যদি স্বপ্ন দেখে যে আমি অনেকগুলো একসাথে কাজ একসাথে করব, সেটাও সম্ভব, এবং এর জন্য তার ধৈর্য দরকার এবং একটা প্ল্যানিংয়ের দরকার, এবং মানে একটা সুন্দর করে বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা করতে হবে যে কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা আমি করবই না। আমরা জীবনে দেখবেন যে অনেক সময় সারাদিন অনেক অপ্রয়োজনীয় কাজ করি। দেখা গেলো যে আমার বন্ধুর তার শালির গায়ে হলুদ হচ্ছে, ওর জন্য আমি সারাদিন কাটিয়ে দিলাম। আমরা কিন্তু এরকম সময় নষ্ট করি, শুধু না, হ্যাঁ, শুধু আমরা মানে একটা অপ্রয়োজনীয় বই পড়ে সময়, অপ্রয়োজনীয় সিনেমা দেখে সময় নষ্ট করছি। মানে আসলে প্রয়োজনীয় কাজগুলো করতে পারলেই অনেক কাজ করা সম্ভব। এই জন্য আমার অনেক সময় বেঁচে যায়, যে এই জন্য আমি আনসোশ্যালও হতে পারি, যে অনেক ক্ষেত্রে আমি অনেকের জন্মদিনে যাচ্ছি না, বিয়েতে যাচ্ছি না, অনেকগুলো কাজ করছি না, আমি ওখান থেকে বেছে ভালো কাজটাই করার চেষ্টা করি। একটা ফেস্টিভ্যালও যাচ্ছি না, ভালো অনুষ্ঠানেও যাচ্ছি না, আমি মনে ওই সময় একটা বই পড়ি, ওই সময় একটা ভালো মুভি দেখি, ওই সময় আমি একটা অন্য কাজ করি, এইভাবে গুছিয়ে করলে হয়ে যায়। আচ্ছা, এবং আরেকটি বিষয়, সিরিয়াস একটি বিষয় একটু জানতে চাই, যে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে গেছে, এবং যেহেতু আপনি বাংলাদেশ ব্যাংকে আছেন সেই কারণে আপনাকে প্রশ্নটা করা, যে এই যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা ব্যাংকগুলোর নামে যে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি, আসলে কতটুকু সঠিক, এবং সেই সাথে যাদের আসলে এই ব্যাংকে টাকা আছে বা লেনদেন আছে, গ্রাহক যারা আছেন, তাদের আসলে কতটুকু ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে? কোনো ব্যাংক যদি লিকুইডেশনে চলে যায়, ব্যাংক্রাফট হয়েও যায়, সেটা দায়িত্ব বাংলাদেশ ব্যাংক, গ্রাহকদের কোনো চিন্তা করতে হবে না। এবং কিছু তো এক্সাজারেশন আছেই, যে ব্যাংক একেবারে শেষ হয়ে যাচ্ছে, ব্যাংকের তারল্য সংকট, টাকা নেই, এতটা না। ব্যাংকে মাঝে মাঝে সংকট হবে, আবার সেটা আবার তারল্য সংকট দূর হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং যেহেতু দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করেছে, তো একটু তো এলোমেলো হবেই, এতে হতাশার কিছু কারণ নেই। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমাদের যে বাংলাদেশ ব্যাংক এখন গভর্নর সাহেব আছেন, উনি তো অনেক বেশি জানোয়া একটা লোক, অনেক বেশি মেধাবী এবং অনেক বেশি আন্তর্জাতিক সেক্টরে তার অনেক আনাগোনা আছে। তো উনি এই ব্যাপারগুলো খুবই বুদ্ধিমত্তার সাথে কিন্তু নিয়ন্ত্রণ করছে, এবং ব্যাংক সরাসরি বদ্ধ হয়ে যাবে না। ব্যাংকের পরিচালক পর্ষদ চেঞ্জ হবে, তাকে বাংলাদেশ ব্যাংক সরাসরি কন্ট্রোল করে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে পরিচালনা করবে, এবং ব্যাংকগুলোকে উন্নত করা হবে। আচ্ছা, যে টাকার যে পরিমাণ যাদের আছে তাদের আসলে কোনো অসুবিধা হবে না, বা টাকা চলে যাওয়ার, যেমন এটা ওনাকে ভয় পাচ্ছেন এমন যারা, এমন ইতিহাস ঘটবে না যে আপনার টাকা ছিল বলবে আর টাকা জীবনে পাবেন না, এমন ইতিহাস হবে না। এটা তো ব্যাংক, তো আমরা কি করি অন্যান্য জিনিসের সাথে ব্যাংকের মিলিয়ে ফেলি। ওই গ্রামে গঞ্জে ছোটখাটো একটা হয়, কোঅপারেটিভ হয়, ওখানে আপনাদেরকে বেশি টাকার লোভ দেখিয়ে টাকা নেয়, নিয়ে পালিয়ে যায়, এরকম কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, ডেস্টিনি, কেটিএল, মেটে অনেক প্রতিষ্ঠান এগুলো ছিল, ওগুলাকে আমরা মনে করতাম ব্যাংক। ব্যাংক কিন্তু এ কাজ করতে পারবে না। আচ্ছা, ব্যাংকের পুরো দায়িত্ব বাংলাদেশ ব্যাংক। যারা আজকে প্রোগ্রামটি দেখছেন, যাদের আছেন আসলে অ্যাকাউন্ট, তারা আসলে এখন রিল্যাক্স হবেন। ওকে, এবং সেই সাথে আপনি খুব ভালো কিছু কাজের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মধ্যে আরেকটি অন্যতম হচ্ছে সহজ পাঠ স্কুল সম্পর্কে। সেই স্কুলে আপনি আসলে বাচ্চাদেরকে পড়ান, এবং সেটি বিনামূল্যে, এবং সেই সাথে তাদেরকে পড়ানোর যে টেকনিকটা বা স্টাইলটা, সেটা একটু ব্যতিক্রম। সেই ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে। না, বিনামূল্যে ঠিক না, আমরা একটু টাকা পয়সা নেই, কিন্তু এটা অনেক যৎসামান্য, অল্প একটু টাকা নেই। কারণ এটা যেহেতু মানে কি বলে, এটা বাণিজ্যিকীকরণ করিনি আমরা সত্যিকার অর্থে বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য, আধুনিকভাবে শিক্ষিত করার জন্য একটা সংগ্রামে লিপ্ত হয়েছি। যেমন আমার নিজস্ব যে বাড়িটা, দনিয়ায় যে বাড়িটা ছিল, বাড়িটা আমি স্কুলে রূপান্তরিত করেছি। ওটা 7 কাঠা জমির উপরে, ওটা আমার 5 তলা ভবন করেছি দুটো। তো স্কুলটা আমার লক্ষ্যটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমি পড়াবো, একবারে সরকারি সিলেবাসটাই পড়াবো, কিন্তু আধুনিক স্টাইলে পড়াবো। আধুনিক স্টাইলটা কি, বাচ্চারা বর্তমানে পড়ালেখার প্রতি প্রচণ্ড বিরক্ত না, পড়ালেখা দেখলেই তো বলে সব পারি, কিন্তু পড়ালেখাটা করতে ইচ্ছা করে না। কিন্তু পড়ালেখাটা আসলে এন্টারটেনিং না। আমরা এন্টারটেনিং করার জন্য পড়ালেখাটাকে মানে অনেকভাবে সুন্দরভাবে তার কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করি, এবং বাচ্চারা সেটা নেয়। খেলাধুলার ছলে তাদেরকে নিয়ে আমরা জার্নি করি, ভ্রমণ করি, বিভিন্ন অ্যাক্টিভিটিস করি, ড্রামা করি, ইম্প্রোভাইজেশন করি, করে বাচ্চাদেরকে আমরা পড়ালেখার প্রতি আকৃষ্ট করি, এবং ওর মধ্যে থেকে আমরা পড়িয়েও ফেলি। আচ্ছা,
হ্যাঁ, এভাবেই করি। আবার সিলেবাসটা আমরা মেনটেন করি, এই জন্য বাচ্চারা আমাদের সময়ও বাচ্চারা বেশি দেয়, গার্ডিয়ানরাও হ্যাপি, আসলে ওদের আগ্রহটা তৈরি হয়। আগ্রহ তৈরি হয়। ওরা তো স্কুলে আসার জন্য কান্নাকাটি করে। বাহ, স্কুল থেকে যাওয়ার জন্য আসলে বাচ্চারা কান্নাকাটি করতে শুনতাম যে কখন ছুটি হবে, এখন শুনছি যে না, আসলে স্কুলে আসার জন্য তারা কান্নাকাটি করছে যে তারা কখন স্কুলে যাবে। এবং এটা আমার জীবন থেকে নেয়। আমি ছোটবেলায় স্কুল পালিয়েছিলাম, স্কুল আমার ভালো লাগতো না বলে রাস্তায় রাস্তায় ঘুরতাম, বাসা যেয়ে বলতাম স্কুলে, এবং ওই কষ্ট থেকে আমি স্কুলটা করেছি। তো এখন কি মনে হয় এরকম স্কুল যদি আমি পেতাম? আমি তো জীবনে স্কুল ছাড়তাম না। মানে আমার তখনই স্বপ্ন ছিল আমি একটা ভবিষ্যতে এমন একটা স্কুল করবো, এই স্কুলটা হবে ভালো লাগার স্কুল। আমি একটা ভালো লাগার স্কুল করেছি। আচ্ছা, এবং সেই সাথে আপনার জীবনে কিন্তু অনেক ভালো ভালো কাজ আছে অভিনয় সেক্টরে। আপনি সেখানে অনেক ভালোভাবে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তার মধ্যে আপনার কাছে কি মনে হয় কোন কাজটি আপনার জীবনের সেরা কাজ? আমার জীবনের সেরা বেশ কিছু কাজ আছে, যেমন মুভিটার কথা বলবো আগামীকাল। এরপরে আমার রবীন্দ্রনাথের গল্প থেকে বেশ কিছু নাটক আমি করেছিলাম। আচ্ছা, এই এটিএন চ্যানেলে বেশ কিছু নাটক এখানে প্রচারিত হয়েছে। হ্যাঁ, এর মধ্যে বিখ্যাত যে নাটকটা হয়েছে দর্পহরণ, আমি আর সাদিয়া ইসলাম মৌ আমরা অভিনয় করেছিলাম রবীন্দ্রনাথের ছোট গল্প দর্পহরণ। এরপরে করেছিলাম হুট করে মনে পড়ছে না, রবীন্দ্রনাথ বেশ কিছু নাটক আমরা এখানে করেছিলাম। তো ওগুলো খুবই নাম করেছিল। এরপর অন্যান্য চ্যানেলে গেছে, তো ওগুলো আমার খুব মানে আমাকে বাঁচিয়ে রাখবে। ওই নাটকগুলো এখনও বিভিন্ন দেশ থেকে আমি ফোন পাই, কলকাতা থেকেও ফোন পাই, রবীন্দ্রনাথের কাজে আমরা দাদা এত কষ্ট করে করেছেন। এটা আছে। আর অনেকগুলো সিরিয়াল করেছি যেগুলো খুবই আমাকে বাঁচিয়ে রাখবে, অনেক দিন যাবো বাঁচিয়ে রাখবে। আচ্ছা, যেহেতু আপনার অভিজ্ঞতা অনেক সেই জায়গা থেকে একটু জানতে চাই, আপনি এটিএন বাংলার সাথেও কাজ করেছেন এবং এটিএন বাংলার সাথে আপনার একটা ভালো সম্পর্ক রয়েছে, একটা পরিবারের মতো। এটিএন বাংলা থেকে আপনার প্রত্যাশা কি, এবং এটিএন বাংলার কোন কোন দিক আসলে আপনার খুব বেশি ভালো লাগে? এটিএন বাংলার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমি বহু বছর আগে আমার মনে প্রথম সিরিয়াল না সেকেন্ড সিরিয়ালটা আমি এটিএন বাংলায় করেছিলাম। তো এটিএন বাংলার প্রোগ্রাম সবসময় আমার ভালো লাগে এবং আধুনিক কাজকর্ম করে। আর এটিএন বাংলার ব্যাপ্তিটা অনেক বড়, যেমন বাচ্চাদের নিয়ে কাজ করে, হ্যাঁ, আবার এই বড়দের নিয়ে কাজ, বিভিন্ন সেক্টরে কাজ করে, এবং অনেক কমিটমেন্ট নিয়েও কাজ করে, যেগুলো অন্যান্য চ্যানেলে কম দেখা যায়। কিন্তু আমি মনে করি এখন এটিএন বাংলায় আরেকটু প্রোগ্রেসিভ হওয়া দরকার, আরেকটু প্রোগ্রেসিভ হয়ে আধুনিক মানে ইয়াং জেনারেশন নিয়ে কাজ করা দরকার, একটু মানে ভাবনার বাইরে কিছু কাজ করা দরকার। আসলে পরিবর্তনটা তো দরকার, পরিবর্তনটা সেভাবে হওয়া উচিত। আসলে একটা দেশের মানে ইয়াং জেনারেশন যদি একটা জিনিস পছন্দ করে, বুঝতে হবে সেই জিনিসটা খুব আধুনিক হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে। আচ্ছা, এবং সেই সাথে আমরা একটি বিষয়ও জানি যে আপনার ওয়াইফ একজন অনেক সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা। তার ব্যাপারে একটু জানতে চাই, আসলে পরিচয় কিভাবে হয়েছে এবং তার যে প্রফেশনটা এটা আপনাকে কতটুকু সাপোর্ট দেয়, কারণ একজন পুলিশের হাজবেন্ড হিসেবে আসলে কোনো সুবিধা পেয়েছেন কি না? হ্যাঁ, সুবিধা তো পেয়েছি, অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে মানে চোর বদমাইশ খারাপ লোকগুলো আমার উপরে মানে আমার কাছে ঘিরে না, এবং যেহেতু পুলিশ এই জন্য মেয়েরাও কাছে ঘিরে না, এই অসুবিধাও আছে। আচ্ছা, তো যাই হোক, সেটা হচ্ছে পুলিশ হওয়াতে যেটা সুবিধা হয়েছে যে একজন হায়ার অফিসিয়াল লোক আমার কাছে আমার ঘরে থাকে। মানে হিসাব করে যদি দেখি যে ১,৫০০ মানুষের জন্য একটা পুলিশ, আর আমার একার জন্য একটা পুলিশ আমার ঘরে থাকে, এটা একটা গর্বের ব্যাপার। পরিচয়টা কিভাবে হয়েছিল? পরিচয়টা আমার এক বোন, আমার বড় বোন, 50-50। আচ্ছা, আমার বড় বোনের কলিগের আত্মীয় ছিল, তো বাইদা ভাই আমার সাথে পরিচয় করে দিয়েছিল। তো পুলিশ দেখে তো আমি ভয় পেয়ে গেলাম, কারণ এর আগে আমি একটা মেয়ের সাথে বিয়ে হবে ভাব, পরে আমার মা বিয়েটা ভেঙে দিয়েছিল, কারণ ওই মেয়েটার বাবা ছিল পুলিশ, বলো পুলিশের কন্যাকে বিয়ে করা যাবে না। তো এতে আল্লাহ রাগ করেছে, ঘরে নিয়ে এলেন না, আল্লাহ রাগ করেছে, তুই পুলিশের কন্যা বিয়ে করবি, তুই নিজে পুলিশে বিয়ে করবি, এটা শাস্তি স্বরূপ আমাকে, এটা আন্টির ইচ্ছে ছিল, এটা মানে না, এটা একটা শাস্তি হয়ে গেছে যে পুলিশকে অবহেলা করবি, তোর ঘরেই পুলিশ থাকবে। আচ্ছা, বেশ। সো আমাদের যে এখন যে সিচুয়েশনটা চলছে, এবং আমরা কিছুদিন আগে যে একটা খুব খারাপ সিচুয়েশন ফেস করলাম পুরো দেশ, সেই জায়গা থেকে আগামী বাংলাদেশ কেমন দেখতে চান? আগামী বাংলাদেশ গণতান্ত্রিক, আধুনিক, ধর্মনিরপেক্ষ, মানবিক একটা রাষ্ট্র দেখতে চাই। যদিও বেশি চেয়ে ফেললাম, কিন্তু সেরকম একটা মানবিক রাষ্ট্র হতে হলে আমাদের এক বিশাল জনগোষ্ঠী, মানবিক জনগোষ্ঠী দরকার।
আচ্ছা, এখন যে সিচুয়েশন চলছে ইন্ডাস্ট্রিতে, আমরা নতুন নতুন কিন্তু শিল্পী বেশ দেখতে পাচ্ছি, অভিনয় শিল্পী বলি, গানের শিল্পী বলি, বা নতুন মুখ যদি বলি, কিছু মুখ দেখা যায় যে আমরা সবসময় দেখছি, এবং কিছু লেজেন্ডারি শিল্পী যারা রয়েছেন, যারা আপনারা আছেন, এত ভালো কাজ করছেন, আপনারা কিন্তু এখনও আছেন, আগামীতেও আমাদের মাঝে থাকবেন ভালো ভালো কাজের মধ্যে দিয়ে। সো যারা নতুন আসছেন তাদের আসলে কাজের সুযোগটা আসলে কতটুকু দেওয়া হচ্ছে, কিংবা নতুন যারা কাজ করছেন তাদের মধ্যে সম্ভাবনা কত দেখছেন আগামীতে আরও ভালো করার? আমাদের দেশে তো কোনো সিস্টেম নেই, কোনো এই পদ্ধতি নেই যে একটা নতুন একটা ছেলে আসবে, সে কোথায় যাবে, কি করবে। এটাকে বলা হয় চার্টার, মানে সনদ, যে সিটিজেন চার্টার। আপনি বাংলাদেশ ব্যাংকে যাবেন, বাংলাদেশ ব্যাংকে যাওয়ার আগে আপনাকে বাংলাদেশ ব্যাংকের যদি অনলাইন থেকে পড়ে নেবেন, বাংলাদেশ ব্যাংক যাবো, আমি কি কাজটা করব, কার কাছে যাব, কতক্ষণে কাজটা হবে, সব কিছু আপনার একটা ছক আছে। কিন্তু আমি শিল্পী হতে চাই, আমি কার কাছে যাব, কতদিন শিখবো, কি শিখবো, কিভাবে শিল্পী হব, তার কোনো ছক আমাদের দেশে নাই। খুবই একটা অবহেলিত একটা জায়গা। সে এই ডিরেক্টরের কাছে যাবে, ওর কাছে যাবে, ওর কাছে যাবে, ও তাকে প্রতারিত করবে, শিখতে যাবে, ভুল শিখাবে। এই করতে করতে একটা মানে একটা অস্থিরতা, অন্যায়, অত্যাচারের মধ্য দিয়ে একটা শিল্পী বেড়ে ওঠে। আমাদের দেশে যারা আমরা শিল্পী হয়েছি, খুব মানে এমন কোনো শিল্পী নাই যে সে প্রতারিত হয়নি, প্রডিউসারদের দ্বারা বা ডিরেক্টর দ্বারা বা চ্যানেল বিভিন্নভাবে তারা এরপরে যে কষ্ট করে লড়াই করে সে একটা শিল্পী হয়েছে। তো আগামী প্রজন্মের শিল্পীরা এভাবে লড়াই করে উঠবে। তো আমি মানে আবেদন করব যারা শিল্পীদেরকে পরিচালনা করে, তারা সিস্টেম করে। এটিএন বাংলা কিন্তু এরকম অনুষ্ঠান করেছিল, নতুনদের নিয়ে প্রোগ্রাম, কীভাবে শিল্পী হবে, এই গানের অভিনয় শিল্পীদেরও কিন্তু ছিল। এটা একটা পদ্ধতি যে গ্রামের একটা ছেলে কীভাবে শিল্পী হবে, একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে শিল্পী হবে। এবং কিন্তু আমাদের এখনো অনেক প্রোগ্রাম হচ্ছে যারা নতুনদেরকে নেওয়া হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো সিস্টেম হয়ে যাওয়া উচিত যে একটা নতুন ছেলে আসলে এই কম্পিটিশনগুলো করে আসবে, আত্মীয় স্বজন দেওয়া হবে না, টাকা পয়সা দেওয়া হবে না, সিস্টেমের মধ্যে মেধাটাকে একদম ফুটিয়ে তুলবে। যে নতুন ছেলে আসলে বা নতুন মেয়ে আসলে এই পদ্ধতিগুলো পাশ করে এসে, আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, কিভাবে আমরা জানি আমার স্কুল শেষ করতে হবে, কলেজ শেষ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভাইবা পরীক্ষা, রিটেন পরীক্ষা দিতে হবে, তারপরে পাবো। আমি একটা ছক আছে, আমার একটা চার্ট আছে, সিটিজেন চার্টার আছে। কিন্তু এইরকম শিল্পীদের ক্ষেত্রে হওয়া উচিত যে আমার ছেলেটাকে আমি শিল্পী বানাবো, তাহলে আমাকে এই পদ্ধতিগুলো আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ সুন্দর কিছু কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ভালো থাকাই চাই। দর্শক, আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।